Assalamu alaikum warahmatullah. Welcome back Farid English World with Faridul Islam. Assignment for SSC Candidate 2022. Subject English First Paper. Subject code 107. Friends, today we'll understand the question with Bengali meaning very well. অর্থাৎ বন্ধুরা, আজ এই প্রশ্নটি বাংলা অর্থ সহ অনেক ভালো করে বুঝব। Before reading this, let's look at the notice of the board. Which is the assignment of the week? এটি পড়ার আগে চলো বোর্ডের বিজ্ঞপ্তি দেখে আসি। এটি কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট? দেখো বন্ধুরা, আজ আমরা যে অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি সেটি চতুর্থ সপ্তাহের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর ওয়েবসাইটে 18/7/2021 খ্রিস্টাব্দে পাবলিশড করা হয়েছে। এখানে বিষয় উল্লেখ করা হয়েছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। বন্ধুরা, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা যারা বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনেক ভালোভাবে বুঝতে চাও, তারা আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা সার্চ করবে। তোমরা যদি ইউটিউবে চ্যানেলটি সার্চ করতে চাও তাহলে সাকসেস এডুকেয়ার উইথ ফারিদুল ইসলাম লিখবে, এবং যদি ফেসবুকে সার্চ করতে চাও তাহলে লিখবে সাকসেস এডুকেয়ার বিডি। এই চ্যানেল দুটিতে বাংলা প্রথম পত্র প্রশ্ন অনেক সুন্দরভাবে বুঝিয়ে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিও, যেটি তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। চলো বন্ধুরা, এখন ইংরেজির প্রশ্নে ফিরে যাওয়া যাক। আজ আমরা এসএসসি পরীক্ষার্থী 2022 এর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন বাংলা অর্থ সহ অনেক ভালোভাবে বুঝে নিব। দেখো, প্রথমেই বলেছে অ্যাসাইনমেন্ট নাম্বার পেপার 1 অ্যাসাইনমেন্ট 2। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা ইংরেজি ফার্স্ট পেপারের প্রথম অ্যাসাইনমেন্ট লেখা সম্পূর্ণ করেছো। আজ দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমরা বাংলা অর্থ সহকারে বুঝব এবং তোমরা এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে। দেখো, অ্যাসাইনমেন্টে বলছে দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 4। তাহলে কি বলেছে? দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 4। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 এর উপর ভিত্তি করে। এখানে বলেছে পিপলস অ্যাওয়ারনেসেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। বাংলাদেশে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের সচেতনতা। এই সম্পর্কে লিখতে হবে, তবে মূলত এই প্রশ্নগুলির উপর ভিত্তি করে। এই প্রশ্নগুলি বোঝার আগেই বা পড়ার আগেই জেনে নিব টোটাল মার্কস 20, অর্থাৎ সকল প্রশ্নের যথাযথ উত্তর লিখতে পারলে তোমরা পাবে 20 নাম্বার। এবার দেখো লার্নিং আউটকামস, অর্থ শিখন ফল বা বিষয়বস্তু। আস্কড অ্যান্ড টেল অ্যাবাউট দ্য প্রবলেমস, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলো সম্পর্কে বলো।
গিভ সাজেশনস এবং পরামর্শ দিন। তাহলে এখানে বলা হয়েছে ask and tell about the problems, give suggestions, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করো এবং সমস্যাগুলি সম্পর্কে বলো, এছাড়া পরামর্শ দাও। এখানে বলেছে ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনাবলী। বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় এখন যে কথাটি বলবো সেটি মনোযোগ সহকারে মনে রাখবে। দেখো, এখানে বলা হয়েছে write an essay in 300 words including the cues below, অর্থাৎ নিচের সংকেতগুলির উপর ভিত্তি করে 300 শব্দের একটি রচনা লেখো। মনে রাখবে, তোমার এই এসেটি যেন 300 ওয়ার্ডের বেশি না হয়। এখন বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ টপিকে চলে এসেছি। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের এসে লিখতে হবে। এখন আমরা এই প্রশ্নগুলি পড়ব এবং তোমাদের সুবিধার্থে বাংলা অর্থ করে দিব, যাতে করে তোমরা বাংলা অর্থ বুঝে প্রশ্নগুলো যথার্থ বোঝার পর যাতে লিখতে পারো। দেখো, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ পাবলিক প্লেসে এবং পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ যানবাহনে মানুষ কিভাবে আচরণ করে। দ্বিতীয় প্রশ্ন করেছে ডু পিপল মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19 কারণে লোকেরা লকডাউনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখে। কোশ্চেনের এই পয়েন্টের উপর তোমাকে লিখতে হবে। তৃতীয় প্রশ্ন করেছে হাউ ডু পিপল বিহেভ while মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউরিং ফেস্টিভ্যালস, অর্থাৎ উৎসবের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় লোকেরা কিভাবে আচরণ করে। এরপরে প্রশ্ন বলেছে হোয়াই ডু দে ডু দ্যাট, তারা এটা কেন করে। 5 নম্বর প্রশ্নে বলেছে হোয়াট কুড বি দ্য ইম্প্যাক্ট অফ সাচ বিহেভিয়ার, এরকম আচরণের প্রভাব কি হতে পারে। সর্বশেষ কোয়েশ্চেনে বলা হয়েছে হোয়াট কুড ইউ ডু অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি টু প্রিভেন্ট সাচ বিহেভিয়ার, অর্থাৎ এই ধরনের আচরণ রোধ করতে বা ঠেকাতে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তুমি কি করতে পারো। বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই যে এই প্রশ্নগুলো যখন তোমরা অ্যান্সার লিখবে তখন শুধু প্যারা প্যারা করে লিখবে, কোনো দাগ নাম্বার দিবে না। অর্থাৎ যখন এসে যেভাবে লিখতে হয় সেইভাবেই তোমরা এসের মতো শুধু প্যারা দিয়ে সম্পূর্ণ করবে। আর দাগ নাম্বার হিসেবে লিখবে অ্যাসাইনমেন্ট 2। আর অ্যাসাইনমেন্টের হেডিং হিসেবে লিখবে এই কথাটি পিপলস অ্যাওয়ারনেসেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের সচেতনতা। আমি তোমাদের প্রশ্ন বোঝানোর জন্য বাংলা অর্থ বলছি, কিন্তু তোমরা যখন এসে লিখবে তখন সম্পূর্ণ ইংলিশে লিখবে, কোথাও কোনো বাংলা অর্থ লিখবে না। এখানে দেখো বলা হয়েছে রুব্রিক্স অর স্কোরিং ক্রাইটেরিয়া, অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা। দেখো, এখানে বলা হয়েছে
The teacher will assess students' work using the following lessons or making criteria. অর্থাৎ শিক্ষক নিম্নলিখিত পাঠ বা চিহ্নিতকরণের মানদণ্ড ব্যবহার করে শিক্ষার্থীদের কাজ মূল্যায়ন করবেন। বন্ধুরা, এই অংশটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসাইনমেন্ট লেখার আগে এই অংশটি অনেক ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। যদি এই অংশ ভালোভাবে না বোঝো তাহলে অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বার তোমরা নাও পেতে পারো। তাই সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য এই অংশটি অনেক ভালোভাবে তোমাদের বুঝতে হবে। তো চলো দেখা যাক। শিক্ষক যখন অ্যাসাইনমেন্টের মার্কস দিবেন তখন এই নাম্বারগুলোর উপর ভিত্তি করে মার্কস দিবেন। দেখো এখানে সর্বোচ্চ নাম্বার আছে 4, তারপরে 3, 2, 1, 0। কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা আমরা এখন দেখব। তার আগে এই লাইনটিতে বলেছে then she or he will aggregate the individual marks on each category for students' achievement or score on this assignment. তারপর তিনি অর্থাৎ টিচার, যে টিচার তোমাদের অ্যাসাইনমেন্ট দেখবেন, তিনি এই অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের কৃতিত্ব অথবা স্কোরের জন্য প্রতিটি বিভাগে স্বতন্ত্র নাম্বার একত্রিত করবেন। দেখো কোন বিষয়গুলির উপরে ভিত্তি করে তোমাদের লিখতে হবে এবং একজন শিক্ষক তিনি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। প্রথমেই বলা হয়েছে গ্রামার, তারপরে বলা হয়েছে ভোকাবুলারি, এবারে বলা হয়েছে স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন, এরপর কন্টেন্ট অর আইডিয়াস, সর্বশেষে বলা হয়েছে কমিউনিকেশন। চলো বন্ধুরা এক এক করে জেনে নিই এই পয়েন্টসগুলা কি কারণে এবং কেন উল্লেখ করা হয়েছে। দেখো প্রথমেই বলা হয়েছে গ্রামার। গ্রামার অর্থ ব্যাকরণ। তোমরা বুঝতেই পারছো যখন তোমরা এসএটি লিখবে তখন নির্ভুল আকারে লিখতে হবে। এগুলো দেখো মার্কস 4, 3, 2, 1, 0। দেখো সর্বোচ্চ মার্কস 4। তোমাকে 4-এ 4 পেতে হলে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। দেখো এখানে বলা হয়েছে 4 equal only 1 or 2 mistakes in total, অর্থাৎ মোট একটি বা দুটি ভুল গেলে পাবে 4 নাম্বার। অর্থাৎ গ্রামার যদি তোমার সর্বোচ্চ একটি বা দুটি ভুল যায় সেই ক্ষেত্রে তুমি পাবে 4, অর্থাৎ 4-এ 4। এখানে 3 equal বলা হয়েছে mistakes in less than a third of the sentences, অর্থাৎ বাক্যগুলির 1/3 কম ভুল গেলে 3 নাম্বার পাবে। 2 equal বলা হয়েছে mistakes in more than half the sentences, অর্থাৎ অর্ধেকেরও বেশি বাক্যে ভুল থাকলে পাবে 2 নাম্বার। 1 equal বলা হয়েছে mistakes in more than 2/3 of the sentences, অর্থাৎ 2/3 বেশি বাক্যে ভুল করলে পাবে 1 নাম্বার। 0 equal mistake in almost all sentences, অর্থাৎ প্রায় সব বাক্যে ভুল হলে পাবে 0, অর্থাৎ 0 নাম্বার। এই ছিল পুরো এসেতে গ্রামারের উপর ভিত্তি করে মার্কস বন্টন। তোমরা 4-এ 4 পেতে অবশ্যই এই ইনস্ট্রাকশনটি ফলো করবে যে 4 equal only 1 or 2 mistakes in total। এরপরে মূল্যায়ন করা হবে ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভান্ডার বা অভিধান। দেখো 4 equal vocabulary varied and appropriate, অর্থাৎ 4-এ 4 পেতে হলে শব্দ ভান্ডার বৈচিত্র্যময় এবং উপযুক্ত হতে হবে। এখানে 3 equal some minor vocabulary errors, অর্থাৎ সামান্য কিছু শব্দ ভান্ডারে ত্রুটি থাকলে পাবে 3।
To equal some serious misuse of vocabulary, অর্থাৎ শব্দভাণ্ডারগুলির বেশি কিছু বা বেশ কিছু গুরুতর ত্রুটি থাকলে পাবে 2। 1 equal frequent repetition and very limited, অর্থাৎ ঘন ঘন পুনরাবৃত্তি এবং খুব সীমাবদ্ধ থাকলে পাবে 1। 0 equal vocabulary inadequate and inaccurate, অর্থাৎ পর্যাপ্ত ভুল শব্দভাণ্ডার থাকলে পাবে 0। এটি দেখো ভোকাবুলারির ক্ষেত্রে নাম্বার বন্টন। তোমরা অবশ্যই 4-এ 4 পেতে vocabulary varied and appropriate, অর্থাৎ বৈচিত্র্যময় এবং উপযুক্ত শব্দভাণ্ডার লিখবে। এরপরে তোমাদের মেইনটেইন করে লিখতে হবে স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন। এখানেও দেখো 4 equal only 1 or 2 mistakes in total, মোট একটি বা দুটি ভুল গেলে পাবে 4। 3 equal mistakes in less than a third of the sentences, অর্থাৎ বাক্যগুলির 1/3 কম ভুল গেলে পাবে 3। 2 equal mistakes in more than half the sentences, অর্থাৎ অর্ধেকেরও বেশি বাক্যে ভুল থাকলে পাবে 2। 1 equal mistakes in more than 2/3 of the sentences, অর্থাৎ 2/3 বেশি বাক্যে ভুল করলে পাবে 1। 0 equal mistake in almost all sentences, অর্থাৎ প্রায় সব বাক্যে ভুল হলে পাবে 0। এটি হচ্ছে স্পেলিং অ্যান্ড পাংচুয়েশনের মার্ক বন্টনের নিয়ম। তোমরা অবশ্যই 4 out of 4 পেতে only 1 or 2 mistakes in total, অর্থাৎ মোট একটি বা দুটি ভুল করতে পারবে সর্বোচ্চ, তবে চেষ্টা করবে যাতে কোনো ভুল না হয়। এবার দেখো বলা হয়েছে কন্টেন্ট অর আইডিয়াস, অর্থাৎ বিষয়বস্তু বা ধারণা। 4 equal content varied or appropriate or interesting, অর্থাৎ সামগ্রিক বৈচিত্র্যময় বা উপযুক্ত বা আকর্ষণীয় ধারণা থাকতে হবে। 3 equal good content and relevant but not developed sufficiently, অর্থাৎ ভালো বিষয়বস্তু এবং প্রাসঙ্গিক তবে যথেষ্টভাবে বিকশিত নয়। 2 equal limited although adequate content, অর্থাৎ পর্যাপ্ত সামগ্রী থাকলেও সীমাবদ্ধ। 1 equal limited attempt to produce relevant content or repetition, অর্থাৎ প্রাসঙ্গিক সামগ্রী তৈরি করার সীমাবদ্ধ প্রচেষ্টা বা প্রাসঙ্গিক খ্যাতি অর্জনের সীমিত প্রচেষ্টা। 0 equal obviously memorized or copied from a different source or inappropriate content, অর্থাৎ স্পষ্টত মুখস্থ বা অন্য উৎস থেকে অনুলিপি করা বা অনুপযুক্ত বিষয়বস্তু। এগুলো হচ্ছে কন্টেন্ট অর আইডিয়াস এর উপর মান বন্টন। অবশ্যই তোমাকে 4-এ 4 পেতে হলে এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে কন্টেন্ট ভ্যারিড অর অ্যাপ্রোপ্রিয়েট অর ইন্টারেস্টিং, অর্থাৎ সামগ্রী বৈচিত্র্যময় বা উপযুক্ত বা আকর্ষণীয় হতে হবে। লাস্টের পয়েন্টসে বলেছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ বা বার্তা। দেখো 4 equal ideas clear, following style coherent and cohesive, অর্থাৎ পরিষ্কার ধারণা, প্রবাহিত শৈলী বা সুসংহত এবং সম্মিলিত। তাহলে
তোমার লেখা যদি হয় পরিষ্কার ধারণা, প্রবাহিত শৈলী, সুসংগত এবং সম্মিলিত, তাহলে তুমি পাবে 4 এ 4। 3 equal effective communication or mostly coherent and cohesive। যদি তোমার লেখা হয় কার্যকরী যোগাযোগ অথবা বেশিরভাগ সুসংগত এবং সম্মিলিত, তাহলে তুমি পাবে 3। 2 equal an effort needed to understand or incoherent, অর্থাৎ অন্তর্নিহিত বা বোঝার জন্য একটি প্রচেষ্টা প্রয়োজন, অর্থাৎ তোমার লেখার শব্দ চয়ন বা বুঝতে পারাটা একটু কঠিন, তাহলে তুমি পাবে 2। 1 equal very difficult to understand or extremely disjoint text, অর্থাৎ বুঝতে খুব অসুবিধা বা চূড়ান্ত ছিন্নমূল পাঠ্য। যদি তোমার লেখা আরো বুঝতে কঠিন বা অসুবিধা হয়, তাহলে তুমি পাবে 1। 0 equal meaningless text, অর্থাৎ অর্থহীন পাঠ্য। তোমার লেখা যদি হয় অর্থহীন, তাহলে তুমি পাবে 0। এই অংশটি দেখো কমিউনিকেশনের মার্কস বন্টন। তোমাকে যদি 4 এ 4 পেতে হয়, তাহলে অবশ্যই এই ইনস্ট্রাকশনটি ফলো করে লিখতে হবে। এখন লক্ষ্য করো, আমরা মোট লেখার সিস্টেম পেয়েছি 5টি, সর্বোচ্চ মার্কস 4 করে। তাহলে আমরা পাবো স্কোরস ফর অ্যাসাইনমেন্ট 2 আউট অফ 20। এখানে দেখো বলে দিয়েছে আউট অফ 100 অ্যান্ড আউট অফ 20। তুমি যদি অ্যাসাইনমেন্টে 80% অ্যান্ড অ্যাবভ অর 16 অ্যান্ড অ্যাবভ মার্কস পাও, তাহলে তুমি পাবে এক্সেলেন্ট। তুমি যদি 70 to 79% অর্থাৎ 14 to 15 এর মধ্যে মার্কস পাও, তাহলে তুমি পাবে ভেরি গুড। তুমি যদি 50 to 69%, 10 to 13% মার্কস পাও, তাহলে তুমি পাবে ভেরি গুড গুড। সরি, যদি 10 to 13 হয় তাহলে পাবে গুড। এবং তুমি যদি বিলো 50%, দ্যাট মিন্স বিলো 10 পাও, তাহলে নিডস ইমপ্রুভমেন্ট। বন্ধুরা, তোমরা বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন বুঝতে চাইলে আবারও বলে রাখি, আমার আরেকটি চ্যানেল, এখানে তোমরা সার্চ করবে। ইউটিউবে দেখতে চাইলে লিখবে সাকসেস এডুকেয়ার উইথ ফরিদুল ইসলাম, এবং ফেসবুকে দেখতে চাইলে লিখবে সাকসেস এডুকেয়ার বিডি। বন্ধুরা, আশা করি তোমরা ইংলিশ অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর বুঝতে পেরেছ। প্রশ্ন অনেক সুন্দর বুঝতে পারলে তোমরা অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর লিখতে পারবে আশা করি। তাই আজ আর নয়, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।